তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার, যে পেপারের পরীক্ষা তোমাদের 27শে মার্চ আছে, এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলায় আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে ইংরাজিতেও থাকছে। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে এখনো 1 মাস সময় কিন্তু আছে তোমাদের হাতে। এখানে যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি, তোমরা এতদিন সময় আছে, আগে কিছু যদি পড়া নাও হয়ে থাকে, আজকে এই যে সাজেশন, এই সাজেশন তোমরা ফলো করো এবং সেখানে যে প্রশ্নগুলো বলছি ওগুলো তোমরা করো। বিশেষ করে তোমাদের আমি কিছু প্রশ্ন একদম বাছাই করে দিয়েছি স্টার দিয়ে, সেই স্টার দেওয়া বাছাই করা প্রশ্নগুলো মিনিমাম করো। তোমাদের সেমিস্টার ক্লিয়ারের চিন্তা তো বাদই দাও, তোমরা ভালো নম্বর পেয়ে পাস করবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশন আলোচনা করছি, তোমরা দেখে নাও। তোমরা ডিএসসিসি 3 পেপারের সম্পূর্ণ সাজেশন প্রথমে দেখো, তারপর প্রশ্নের অ্যান্সার কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনায় আসছি। তোমাদের মডিউল 1 থেকে বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রথমে বোঝো। প্রথম প্রশ্ন, ডেভিড ইস্টানের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। একে কেন পদ্ধতিগত বিপ্লব বলা হয়? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, নয়া উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সমকালীন রাজনীতিতে এর প্রাসঙ্গিকতা কী? 5 নম্বর প্রশ্ন, সামাজিক কল্যাণকামী রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আইনি প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। এখানে বলি, এখানে প্রথম 4টে প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার কী করে লিখবে তোমরা পরে আসছি, আগে সাজেশনটা বোঝো। এবার প্রথম তোমাদের যে মডিউল আছে, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন কি তৈরি করবে? টিকা আকারে তৈরি করবে র্যাডিক্যাল নারীবাদ, উদারনীতিবাদের মূল নীতিসমূহ, উত্তর আচরণবাদ, তারপরে হচ্ছে উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির মূল কথা, এগুলো করছো। পিতৃতন্ত্রের ধারণা, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা, এই 6টা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন। এবং আরও 2টো প্রশ্ন অতিরিক্ত দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে নীতিমানবাচক ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য, আরেকটা হচ্ছে লিঙ্গ ও জেন্ডারের মধ্যে পার্থক্য। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ তোমাদের মডিউল 1-এর সম্পূর্ণ সাজেশন। এবার মডিউল 2-এ কী হচ্ছে? মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, বিপ্লব সম্পর্কে লেনিন ও মাও জেদংয়ের তত্ত্বের তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন আছে, মার্ক্সীয় দ্বান্দ্বিক বস্তুবাদের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো, অর্থাৎ মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণা। 3 নম্বর হচ্ছে, মার্ক্সের তত্ত্বে বিচ্ছিন্নতার ধারণা ব্যাখ্যা করো। মার্ক্সের তত্ত্বের বিচ্ছিন্নতার ধারণা, বড় প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, মার্ক্সের উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি আলোচনা করো। এটা সাধারণত 10-এ দেবে, এটা 20 নম্বরে হয়তো দেবে না, 10 নম্বরের জন্য তৈরি করাই ভালো। গ্রামসির আধিপত্যের তত্ত্বটি আলোচনা করো। আর রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্রতা বিষয়ে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। এই 6টা প্রশ্ন এখান থেকে হচ্ছে একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার বাকি একটা প্রশ্ন এক্সট্রা আছে, লেনিনের পার্টি তত্ত্ব বা গণতন্ত্রের কেন্দ্রিকতার ধারণা আলোচনা করো। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন এখান থেকে কি তৈরি করবে আলোচনায় আসছি। তবে একটা বিষয় বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ এখনও পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, কারণ এখনও 1 মাস সময় আছে, পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। বা কেউ যদি তোমরা পিডিএফ নোটস বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়তে চাও, তাও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সেক্ষেত্রে একটা স্ক্রিনে নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করতে হবে। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে করতে হবে, ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রামের ধারণা, গ্রামসির পুরো সমাজ বা সুশীল সমাজ,
তারপর হচ্ছে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্কের মূল বিষয়, ভিত্তি ও উপরিষদের সম্পর্ক, তারপর হচ্ছে সর্বহারার একনায়কতন্ত্র এবং সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব। এটা অতিরিক্ত দুটো আছে। এবার কিভাবে প্রশ্নের উত্তর লিখবে তোমরা দেখে নাও, স্যাম্পল অ্যান্সার আমি দেখাচ্ছি, দেখো। এবার তোমরা কিভাবে প্রশ্নের উত্তর লিখবে সেটা বুঝে নাও। দেখো, প্রথম প্রশ্ন যেটা ছিল, ডেভিড স্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ভূমিকা বা ইন্ট্রোডাকশন। সমসাময়িক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় ডেভিড স্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গি বা সিস্টেম অ্যানালিসিস এক বৈপ্লবিক সংযোজন। 1953 সালে প্রকাশিত তার বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্যাল সিস্টেমে তিনি রাষ্ট্রবিজ্ঞানকে নিছক প্রাতিষ্ঠান কেন্দ্রিক আলোচনার বাইরে এনে একটি জীবন্ত ব্যবস্থা হিসাবে ব্যাখ্যা করেন। ইস্টনের মতে রাজনৈতিক ব্যবস্থা হলো এমন এক মিথস্ক্রিয়া যার মাধ্যমে সমাজের জন্য মূল্যের কর্তৃত্বমূলক বন্টন করা হয়নি। তিনি জীবনবিজ্ঞানের সিস্টেম তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে দেখিয়েছেন যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে কীভাবে একটি রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকে এবং কাজ করে। এবার ডেভিড স্টনের ব্যবস্থাজ্ঞাপক দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য ইনপুট তত্ত্ব। ডেভিড স্টনের মডেলের রাজনৈতিক ব্যবস্থায় কাজ শুরু হয় ইনপুট দিয়ে। ইনপুট হলো পরিবেশ থেকে রাজনৈতিক ব্যবস্থার দিকে প্রবাহিত শক্তি। তিনি ইনপুটকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে দাবি আর একটা হচ্ছে সমর্থন। সমাজের বিভিন্ন অংশ থেকে জনগণের অভাব, অভিযোগ, ইচ্ছা বা আকাঙ্ক্ষা যখন সরকারের কাছে পৌঁছায় তখন তা দাবি হিসাবে গণ্য হয়। অন্যদিকে এই দাবিগুলি পূরণের জন্য এবং ব্যবস্থাটিকে টিকিয়ে রাখার জন্য জনগণের আনুগত্য, কর প্রদান, আইন মান্য করাকে তিনি সমর্থন বলেছেন। এই দাবি ও সমর্থন রাজনৈতিক ব্যবস্থাকে সচল রাখতে জ্বালানির মতো কাজ করে। যদি ব্যবস্থায় অতিরিক্ত দাবির চাপ তৈরি হয় এবং পর্যাপ্ত সমর্থন না থাকে তবে সেই ব্যবস্থা ভেঙে পড়ে। এবার হচ্ছে রূপান্তর প্রক্রিয়া। রাজনৈতিক ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো রূপান্তর প্রক্রিয়া, যাকে স্টন ব্ল্যাক বক্স হিসাবে অভিহিত করেছেন। পরিবেশ থেকে আসা বিভিন্ন এলোমেলো দাবিগুলো যখন রাজনৈতিক ব্যবস্থার অভ্যন্তরে প্রবেশ করে তখন কর্তৃপক্ষ সেগুলোকে যাচাই বাছাই করে, অর্থাৎ কাঁচামাল যেমন মেশিনে ঢুকে পণ্য হিসাবে বের হয়, তেমনি দাবিগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্তে রূপান্তরিত হয়। সরকার, আইনসভা, আমলাতন্ত্র এবং রাজনৈতিক দলগুলি এই ছাঁকনি বা রূপান্তরের কাজটি করে। তারা ঠিক করে কোন দাবিগুলো গ্রহণযোগ্য হবে এবং কোনগুলো বর্জন করা হবে। এবং তোমরা পরীক্ষার খাতায় এই যে ছকটা আমি তৈরি করে দিয়েছি, এই ছকটা তোমরা দেওয়ার চেষ্টা করবে যে এখানে ইনপুট মানে দাবি, সমর্থন পরিবেশ থেকে আসে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এবং রাজনৈতিক ব্যবস্থা সিদ্ধান্ত নেয়, অর্থাৎ আউটপুট তৈরি হয় সিদ্ধান্ত বা নীতির মাধ্যমে। আর এই পুরো প্রসেসটাকে হচ্ছে ফিডব্যাক লুপ বলা হচ্ছে, অর্থাৎ যে দাবিগুলো মিটছে না সেগুলো আবার দাবি আকারে, যেগুলো মিটছে না তাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, সেগুলো আবার দাবি আকারে পরিবেশে ফিরে আসছে। এবার আউটপুট কি? রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করে বা নীতি প্রণয়ন করে তাকে স্টন ফলাফল বা আউটপুট বলেছেন। এটি হলো রাজনৈতিক ব্যবস্থার চূড়ান্ত কাজ। এই আউটপুট সাধারণত আইন, নিয়মকানুন, আদালতের রায় বা সরকারি আদেশের আকারে সমাজের সামনে আসে। স্টনের মতে এই ফলাফলের মাধ্যমে সরকার সমাজের জন্য মূল্যের কর্তৃত্বমূলক বন্টন করে। এই সিদ্ধান্তের মাধ্যমে কেউ লাভবান হয়, আবার কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু এটি সমগ্র সমাজের ওপর বাধ্যতামূলকভাবে কার্যকর। তারপর হচ্ছে কি প্রতিক্রিয়া বা ফিডব্যাক। স্টনের তত্ত্বে একটি অনন্য বৈশিষ্ট্য হলো ফিডব্যাক লুপ বা প্রক্রিয়া। রাজনৈতিক ব্যবস্থা কাজ করে আউটপুটে। রাজনৈতিক ব্যবস্থার কাজ আউটপুট শেষ হয়ে যায় না। সরকারের নেওয়া সিদ্ধান্ত বা নীতিগুলি সমাজে প্রয়োগ করার পর জনগণের মধ্যে তার প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আর এই প্রতিক্রিয়া বা জনগণের নতুন অভিজ্ঞতা আবার নতুন দাবি বা সমর্থন হিসাবে রাজনৈতিক ব্যবস্থায় ফিরে আসে। একেই ফিডব্যাক বলে। এই চক্রাকার প্রক্রিয়ার মাধ্যমেই রাজনৈতিক ব্যবস্থা নিজেকে পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয় এবং বিচ্ছিন্নভাবে চলতে থাকে।
এবার সমালোচনা আছে তার কিছু, এগুলো দেখো। সমালোচনা প্রথমত দ্বিতীয়ত করে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। এবং তোমাদের জন্য এইভাবে আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি করা আছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। দেখো, কাঠামো কার্যগত তত্ত্ব, এইভাবে কাঠামো কার্যগত তত্ত্ব আলোচনা করা হয়েছে। প্রথমে ভূমিকা, তারপর অ্যালমন্ডের কাঠামো কার্যগত তত্ত্ব, ঠিক আছে, ইনপুট কার্যাবলী আছে এখানে। তারপরে দেখো এখানে ডায়াগ্রাম তৈরি করা হয়েছে, ডায়াগ্রাম দেওয়া হয়েছে, এবং তারপর আউটপুট কার্যাবলী, তারপরে সমালোচনা আছে, উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। অর্থাৎ এখনও কিন্তু অনেক সময় আছে তোমাদের। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নেবে নিয়ে নিতে পারো, বা তোমরা যারা আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করবে পারচেস করে পড়তে পারো। এইভাবে তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। যেমন তোমাদের মডিউল 2-এ যদি দেখো, মডিউল 2-এ হচ্ছে বিপ্লব, বিপ্লব সম্পর্কে লেনিন ও মাওয়ের তুলনামূলক আলোচনা। প্রথমে সেখানে ভূমিকা দেওয়া হয়েছে, তারপর বিপ্লবের চালিকা শক্তি, শ্রমিক বনাম কৃষক, তারপর হচ্ছে বিপ্লবের কৌশল। এইভাবে তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করো।